Dear students of class 12, আমি ইন্টিগ্রালস অফ স্পেশাল ফর্মস পার্ট 10-এ চলে আসলাম। আজকের আমার আলোচ্য আকার অর্থাৎ লাস্ট আলোচ্য আকারের আগেরটা, এরপরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আলোচ্য আকার প্রায় শেষ হয়ে যাচ্ছে। এরপরে আর একটাই আলোচ্য আকার আছে, তারপরে এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল আলোচনা শেষ হবে। তো আজকের যে আলোচ্য আকারটা নিয়েছি এখানে লিখেই রেখেছি আমি, দেখো। আলোচ্য আকার হচ্ছে ইন্টিগ্রেশন পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এল এক্স প্লাস এম। দেখতেই পাচ্ছ যে আকার আকৃতিতে এইরকম, যে এখানে এটা যদি হোল স্কোয়ার ভাঙিয়ে দিই তাহলে এখানে সর্বাধিক পাওয়ার আসবে এক্স স্কোয়ার, তার সঙ্গে এখানে আবার একটা ফ্যাক্টর এল এক্স একঘাত একটা ফ্যাক্টর, এক্সের একঘাত একটা ফ্যাক্টর এখানে আবার গুণ হয়ে আসে, তাহলে সর্বাধিক পাওয়ার এখানে দাঁড়াবে 3, আর উপরে আসে সর্বাধিক পাওয়ার 2, তাহলে উপরেরটা ছোটই আছে এবং নিচেরটা বড় আছে, তোমার হচ্ছে এক্সের ঘাত। তাহলে সেই হিসাবে আমরা হয়তো ভাবতে পারি যে আগের যে নিয়মটা ছিল এ ডিভাইডেড বাই একটা ফ্যাক্টর, বি ডিভাইডেড বাই একটা ফ্যাক্টর, সি ডিভাইডেড বাই একটা ফ্যাক্টর, সে ধরনের সেই রকমভাবে আমরা ভেবে নেওয়ার চেষ্টা করতে পারি, অর্থাৎ ভেবে নেওয়ার জন্য আমরা একটা মানসিক প্রস্তুতি নিতে পারি, কিন্তু তা হবে না। এখানে যেহেতু একটা হোল স্কোয়ার আছে, দেখো এখানে এ এক্স প্লাস বি হোল স্কোয়ার রয়ে গেছে। হোল স্কোয়ার থাকার জন্যেই এর যে ভাঙানোর কায়দাটা, অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশনে যে আমরা ভাঙিয়ে দেব, তার যে কায়দাটা সেটা একটু অন্যরকম। এখানে আমরা সাধারণত তোমরা ধরে নেই আর কি, যেহেতু তোমাদের পার্শিয়াল ফ্র্যাকশনটা তোমার কি এক্সট্রা করে পড়ানো হয় না, এই ইন্টিগ্রেশন করতে গিয়েই তোমাদের এই একটু শিখে নিতে হয়, ওই জন্য প্রয়োজনীয় অংশটুকুই শেখানো হয়। এর আরও বেশ কিছু আলোচ্য বিষয় আছে, কিন্তু সেগুলো আর আমাদের এই ইন্টিগ্রেশন করতে গিয়ে হয়তোবা প্রয়োজন হয় না, তাই আমরা আর ওগুলো আলোচনার মধ্যে নিয়ে আসি না। আমরা যে কটা প্রয়োজন হয় ঠিক সেই কটাই আমরা আলোচনা করব। তাহলে এটা পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙানোর কায়দাটা কি সেটা আমি প্রথমত বলে দিচ্ছি। এটা ভাঙানোর কায়দা হচ্ছে এইরকম করে নিতে হবে। অর্থাৎ আমার তো ইন্টিগ্র্যান্ডটা কী দেওয়া আছে, ইন্টিগ্র্যান্ডটা আমি লিখছি, কিন্তু ইন্টিগ্র্যান্ডটা দেওয়া আছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি তার হোল স্কোয়ার, সঙ্গে আছে এল এক্স প্লাস এম। এইটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করার কায়দা হচ্ছে এ ডিভাইডেড বাই, একবার এটা নেবে, অর্থাৎ স্কোয়ার ছাড়া একবার নেবে, স্কোয়ার ছাড়া একবার নিতে হবে, এ ডিভাইডেড বাই, তাহলে আমি নিলাম এ এক্স প্লাস বি, তারপরে প্লাস দিয়ে বি ডিভাইডেড বাই, এবার স্কোয়ার সহ নেবে, তাহলে এ এক্স প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে কবার নেওয়া হলো, দুবার নেওয়া হলো, একবার স্কোয়ারটা ছাড়া আর একবার স্কোয়ার সহ, আর এইটা তো যেমন আছে তেমনই থাকবে, সি ডিভাইডেড বাই এল এক্স প্লাস এম। এই হচ্ছে আমার এখানে পার্শিয়াল ফ্র্যাকশনটা করার কায়দা। খুব ভালো করে এটা মনে রাখতে হবে, যে যখনই দেখবো আমি, এখানে তো আছে উপরের অংশটা দ্বিঘাতই আছে, কিন্তু নিচের অংশটা ত্রিঘাত আছে, উপরের অংশটা দ্বিঘাত, নিচের অংশটা ত্রিঘাত। কিন্তু ত্রিঘাত থাকলে হবে না, এখানে দেখতেই পাচ্ছি আমি যে একটা ফ্যাক্টর দুইবার পরপর গুণ হয়ে আছে, অর্থাৎ এ এক্স প্লাস বি পরপর গুণ হয়ে আছে, এ এক্স প্লাস বি। অনেকে ভাবতে পারে যে বোধহয় এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স প্লাস বি করতে হবে, না, নিচের ফ্যাক্টর এক রাখা যাবে না। এখানে আমাদের একবার স্কোয়ার ছাড়া নিতে হবে আর একবার স্কোয়ার সহ নিতে হবে, এটাই হচ্ছে নিয়ম পার্শিয়াল ফ্র্যাকশনের, এটাই নিয়ম। আর এটাতে তো কোনো স্কোয়ার নেই, কাজে ওটা সি ডিভাইডেড বাই এল এক্স প্লাস এন। ঠিক এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে আর কি, মানে পার্শিয়াল ফ্র্যাকশনটা অঙ্কটা করতে হবে না, পার্শিয়াল ফ্র্যাকশনটা আমরা ঠিক এইভাবেই করবো। তাহলে কোথাও যদি হোল স্কোয়ার থাকে তাহলে একবার নেব আমরা কি করে, হোল স্কোয়ারটাকে বাদ দিয়ে একবার নেব হোল স্কোয়ার সহ, এবং তৎসঙ্গে যদি আরও কোনো ফ্যাক্টর থেকে থাকে সেটা সি ডিভাইডেড বাই হবে। ঠিক এইভাবে আমরা কি করব, আমরা তোমার পার্শিয়াল ফ্র্যাকশনটা অন্তত করবো। তাহলে একটা এক্সাম্পল না দেখানো পর্যন্ত তোমাদের বিষয়টা ক্লিয়ার করা যাবে না। তাহলে এক্সাম্পল 19টা আমি এখানে তোমাদের জন্য নিচ্ছি। এক্সাম্পল
এক্সাম্পল 19 এটা আছে মান নির্ণয় করো। আমি আর কথাটা লিখলাম না একদম একদম অঙ্কে চলে গেলাম। অঙ্কটা করতে গিয়ে ধরি আই ইজিক্যাল টু কথাটা এখানে ব্যবহার করলে, তোমাদের বইটাতে ব্যবহার করেনি, ধরি আই ইজিক্যাল টু কথাটা ব্যবহার করলে আমার কিন্তু সুবিধা হয় অঙ্কটা করতে গিয়ে। বারবার একই জিনিস অনেকটা করে লিখতে হয়, তার থেকে আই লিখলেই আমাদের চলে যাচ্ছে আর কি। তাহলে আমি অঙ্কটা একবারে শুরু করে ফেললাম, তাহলে তোমার সবই হচ্ছে আর কি, অঙ্কটা দেখাও হচ্ছে। ধরি আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন। দেখো এবার ইন্টিগ্রেশনটা কি দিয়েছে। ইন্টিগ্রেশনটা দিয়েছে তোমাদের এখানে 5x² প্লাস 1, 5x² প্লাস 1, আর ডিভাইডেড বাই দিয়েছে x প্লাস 1 হোল স্কোয়ার, আর একটা দিয়েছে 2x মাইনাস 1, আর তার সঙ্গে dx থাকবে। এই dxটা কিন্তু কোথাও খুব তাড়াহুড়ো করে লিখতে গিয়ে কোথাও কিন্তু আমার ক্লাসগুলোতে দেখবে যে বাদ যাচ্ছে, ওটা কিন্তু ধরে নিও। বারবারই বলে দিচ্ছি যে টুকটাক ভুল কিন্তু হয়ে যাচ্ছে, যে হয়তো লিখতে গিয়ে ডিএক্সটা লিখলাম না। আমি বারবারই কিন্তু বলছি যে ইন্টিগ্রেশন চিহ্ন এবং ডিএক্স এই দুটা মিলে হচ্ছে এখানে অপারেটরটা। কাজেই ইন্টিগ্রেশন আছে, ডিএক্স চিহ্ন নেই, এটা তোমরা কিন্তু ধরে নেবে যে ওখানে ডিএক্স চিহ্নটা আছে। যদি কোথাও আমি ভুল ভ্রান্তি করে থাকি, দুই একটা জায়গায় আমার চোখে পড়লো বলে বলছি আর কি, তাহলে আমি এবার কি করব, ইন্টিগ্র্যান্ডটাকে ধরে নেব। ইন্টিগ্র্যান্ডটাকে না ধরলে তোমার হচ্ছে না। তাহলে আবার ধরি, একবার ধরলাম, পরে আর একবার, এটা পরপর ধরার প্রয়োজন আমাদের পড়তেই পারে, এগুলো কোনো বিষয় নয় আর কি। আচ্ছা, তাহলে 5x² প্লাস 1 মানে ইন্টিগ্র্যান্ডটাকে আমি ধরে নেব। কী করে ধরে নেব, এখানে কি আছে, x প্লাস 1 হোল স্কোয়ার আছে, আর কি আছে 2x মাইনাস 1 আছে। এটাকে আমি ঠিক ওই যেমন দেখিয়ে দিলাম, কি করবে, a ডিভাইডেড বাই একবার x প্লাস 1 লিখবে, x প্লাস 1, আর একবার b ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কোয়ার, মানে এক ঘাতটাও নিতে হবে, দ্বিঘাতটাও নিতে হবে। দ্বিঘাত থাকলে তাই করতে হবে আর কি। এর বেশি হলে কী নিয়ম, সেগুলো আমি আর এর মধ্যে যাচ্ছি না। যদি কিউব থাকে তাহলে কি হবে, সেগুলোর আলোচনার মধ্যে আমি যাচ্ছি না, যেহেতু তোমাদের এগুলো সিলেবাসের মধ্যে নেই। এখানে যেটুকু সিলেবাসে আছে সেটুকুই কিন্তু আলোচনা করা আছে। তারপরে প্লাস c ডিভাইডেড বাই 2x মাইনাস 1, এইভাবে করে দিলাম। এবার কি করব, আমি লিখবো না কিন্তু সময় বাঁচানোর জন্য, উভয় পক্ষকে কি করব আমি, এই যে এটা দিয়ে নিচের যে তোমার হরটা আছে, হর দিয়ে একেও গুণ দেবো, সবগুলোকেই গুণ দেবো, তাহলে একই থাকবে আর কি। তাহলে আমার সেটা করলে আমার কত দাঁড়াচ্ছে, দেখো দেখি, 5x² প্লাস দাঁড়াচ্ছে 1 ইজিক্যাল টু a ইন্টু একটা থাকবে, x প্লাস 1 একটা থাকবে, আর 2x মাইনাস 1, তারপরে b ইন্টু কি থাকবে, এটা তো কেটেই যাবে, তাহলে 2x মাইনাস 1, আর c ইন্টু এটা কেটে যাবে, এটা কেটে গিয়ে x প্লাস 1 হোল স্কোয়ার থাকবে, প্লাস c ইন্টু x প্লাস 1 তার হোল স্কোয়ার। এটাকে 1 নম্বর দিয়ে রাখবো, 1 নম্বর দিয়ে রেখে এটাকে একটা আইডেন্টিটি হিসেবে আমরা ধরবো, যে এর ডান দিক এবং বাঁ দিক মিলে এটা একটা আইডেন্টিটি, অর্থাৎ একটা অভেদ। তাহলে তোমার কি, আমরা অভেদ একটা পেয়ে গেলাম। এখন এক অভেদের উভয় পক্ষে, আমি এটাও লিখবো না কিন্তু, এক অভেদের উভয় পক্ষে আমরা কি বসাবো। x ইজিক্যাল টু, আমি এখানে -1 বসাতে পারি, -1 বসালে এটা 0 হবে, এটা 0 হবে। আবার যদি হাফ বসালে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। সেই বিষয়টা চিন্তা করে তোমরা লিখবে। তাহলে উভয় পক্ষে কি বসাবো, এখন আমি সেটা সংক্ষেপে লিখছি। x ইজিক্যাল টু, উভয় পক্ষে x ইজিক্যাল টু তোমার বসাবো আমরা -1 এবং হাফ, -1 এবং হাফ বসিয়ে, -y এবং হাফ বসিয়ে কি পাচ্ছি দেখা যাক দেখি। তো -1 বসালে এটা 5ই হবে, 5 আর 1 হবে 6, আর এইখানে -1 বসালে এটা 0, এটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে 0। তাহলে -1 বসালে এটা হয়ে যাচ্ছে -3, তাহলে -3b হয়ে যাচ্ছে, -3b, 6 ইজিক্যাল টু -3b, 6 ইজিক্যাল টু -3b, তাহলে b ইজিক্যাল টু কত, b ইজিক্যাল টু -2। এখান থেকে দেখো b ইজিক্যাল টু -2 আমি
পেয়েই গেলাম। এবার কি বসাবো, আমি হাফ বসাবো। হাফ বসালে কি হবে, হাফ বসালে এটা হয়ে যাবে 5/4। হাফ বসালে 5/4 প্লাস 1, তাহলে 5/4 প্লাস হলো 1 ইজিক্যাল টু, আর এইখানে হাফ বসালে 0, এইখানে হাফ বসালে 0, আর এইখানে হাফ বসালে এটা হয়ে যাবে 3/2, তার মানে 9/4। তার মানে c ইন্টু 9/4 মানে 9c ডিভাইডেড বাই 4। এবার তো এটা দেখতেই পাচ্ছ কত হচ্ছে, এটাও হয়ে যাচ্ছে, দেখো এটা হয়ে যাচ্ছে 9/4, আর এটা হয়ে যাচ্ছে 9c ডিভাইডেড বাই 4। এবার 4 ক্যান্সেল করে দিতে পারো, 9 ক্যান্সেল করে দিতে পারো, c ইজিক্যাল টু দাঁড়ালো আমার 1। তাহলে c এর মান 1 দাঁড়ালো। এইবার বাকি আর একটা সহগ তো আমাকে বের করতে হবে। আর একটা সহগ বের না করলে কি করে হবে, আর একটা সহগ কিন্তু বের করার কোনো উপায় এখানে, অর্থাৎ এক্স এর মান ধরে বের করার কোনো উপায় এখানে নেই। তাহলে আমি এখন কি করব, করার উপায়টা কি, এখন আমি সহগ আমি করতে পারি। সহগ দেখো এখানে এক্স স্কোয়ারের যদি সহগ তুলনা করি, এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে, 5 আছে। এইখান থেকে দেখো 2a আসবে, এইখান থেকে 2a আসবে, আর এখানে c আসবে। এই যে দেখো c 2a প্লাস c, এই যে এটা যদি গুণ করে দাও, গুণ করে দিলে শুধু এক্স স্কোয়ারের ব্যাপারটা চিন্তা করো, অন্যগুলো চিন্তা করার দরকার নাই। এখানে আসবে ax, তারপরে 2ax স্কোয়ার, তাহলে 2a প্লাস c, 2a প্লাস c। তাহলে এখানে কি করবো আমরা, এক্স স্কোয়ারের উভয় পক্ষের এক্স স্কোয়ারের সহগ তুলনা, এক্স স্কোয়ার এর সহগ তুলনা, তোমরা কিন্তু পুরোটা লিখবে যে এক্স স্কোয়ারের সহগ তুলনা করে পাই, উভয় পক্ষের লিখতে হবে। এক্স স্কোয়ারের সহগ তুলনা 2a প্লাস c ইজিক্যাল টু 5, 2a প্লাস c ইজিক্যাল টু দাঁড়াবে আমার 5 দাঁড়ালে এইবার আমার একটার মান জানা আছে, c এর মানটা জানা আছে। c এর মানটা জানা হলে তাহলে 2a প্লাস 1 ইজিক্যাল টু 5, তার মানে 2a ইজিক্যাল টু 4, 2a ইজিক্যাল টু দাঁড়ালো 4, আর সঙ্গে সঙ্গে আমার a দাঁড়ালো কত, a দাঁড়িয়ে গেল আমার 2, দাঁড়িয়ে গেল 2। এইবার কিন্তু আমি একেবারে সম্পূর্ণটাই পেয়ে গেছি, সম্পূর্ণ মানে a পেয়ে গেছি, b পেয়ে গেছি, c পেয়ে গেছি, a পেয়ে গেছি, b পেয়ে গেছি, c পেয়ে গেছি। এখন আমি কি করব, এখন আমি এই যে এখানে এইটা দেখে এই যে পার্শিয়াল ফ্র্যাকশনটা আমি এখানে করে রেখেছি, এর মান, বি এর মান, সি এর মান বসিয়ে দেবো, এবং এটাও আর লিখবো না, একেবারে আই ইজিক্যাল টু লিখবো। সুতরাং আই ইজিক্যাল টু আমি এইখানে একটু মুছে দিচ্ছি, না মুছে দিলে ঠিক অঙ্কটা করতে পারবো না। কোথায় গেল তোমার বি এর মান, -2, আমাকে সেগুলো আবার দেখতে হবে। তাহলে সুতরাং আই ইজিক্যাল টু এইবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করিয়ে একবার এখানে মানগুলো বসিয়ে দাও। এর মান কত পেয়েছি, এর মান 2, তাহলে 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, 2 ডিভাইডেড বাই এক্স। বি এর মান কত পেয়েছি, দেখো বি এর মান পেয়েছি আমরা -2, তাহলে এটা মাইনাস দিয়ে এই মাইনাস চিহ্নটা সামনে দিয়ে 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 তার আমরা হোল স্কোয়ার করে দিতে পারি। আর হচ্ছে সি এর মান কত পেয়েছি, সি এর মানটা 1 পেয়েছি, তাহলে 1, আর এটা কি লিখবো, 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1, এগুলো ব্র্যাকেটে রাখতে পারো ইচ্ছে করলে, না রাখলেও কোনো ক্ষতি নেই। তারপরে তুমি ডিএক্সটা দিয়ে দাও, ডিএক্সটা দিলে এইবার তোমার কি আসবে দেখো, দেখি কি আসবে অঙ্কটাতে, কি আসতেছে। এইবার একটু মুছে না দিলে আমি অঙ্কটা করতে পারছি না। এ বি সি এর মান আমার বসানো হয়ে গেছে। এইবার এটাকে আই ইজিক্যাল টু লিখেছি, আই ইজিক্যাল টু লেখাতে আমার সুবিধা হলো, না হলে পুরো ইন্টিগ্রেশনটা লিখতে হতো, তাহলে লেখার দরকার নেই। তাহলে প্রথমটা কি দাঁড়ালো, প্রথমটা দাঁড়ালো তোমার 2টা বাইরে, ইন্টিগ্রেশন dx বাই এক্স প্লাস 1, আর এইখানে -2টা বাইরে, ইন্টিগ্রেশন dx বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার, আর এইখানে আসবে তোমার প্লাস আসবে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 2x মাইনাস 1। এই যে এগুলো দাঁড়ালো আমার। তাহলে এখানে এখন এটা আমি দেখতেছি 2 ইন্টু ইন্টিগ্রেশন ডি অফ এক্স প্লাস 1, আমি লিখতেই পারি এটাকে ডি অফ এক্স প্লাস 1 মানে dx, আর ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস 1, মানে যদি জেড ধরো, আমি আগের দিনের ক্লাসে বলে দিয়েছি। আর এইটাকে যদি করা যায় তাহলে এটা কি আসবে, -2 ইন্টিগ্রেশন, এটাও ডি অফ তোমার কি এক্স প্লাস 1, আর নিচে হচ্ছে তোমার এক্স প্লাস 1
হোল স্কোয়ার, অর্থাৎ জেড ধরো যদি, তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার আসবে, তবে জেড টু দি পাওয়ার -2 সেইভাবেই হিসেব করে করবে, জেড টু দি পাওয়ার -2 ডিজেড। আর এইখানে তোমার ডি অফ 2x করলে একটা 2 চলে আসবে, আবার 2dx চলে আসবে, তো সেই জন্য হাফ ইন্টু তারপরে ডি অফ 2 একটা চলে আসবে, তো কারণ এইখানে এটা যদি ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে একটা 2 থেকে যাবে, সেই 2টাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ দিয়ে দিলাম, তাহলে ডি অফ 2x - 1 ডিভাইডেড বাই 2x - 1। এইবার কিন্তু আর ডিএক্স গুলো আর লেখার দরকার নাই, কারণ ডিএক্স এর কাজটা কিন্তু এই 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 যে আমার এটাই করে দিচ্ছে। এই যে দেখো, এটাকে জেড ধরলে ডিজেড বাই জেড, আর এটাকে জেড ধরলে তোমার জেড ধরলে এই যে দেখো ডিজেড বাই জেড মানে x+1কে যদি জেড ধরি, আর 2x - 1কে জেড ধরলে এখানে এরকম দাঁড়াবে। আর আমার অঙ্ক দাঁড়িয়ে গেল, এটা কত হয়ে গেল, এটা হলো 2 ইন্টু লগ অফ x+1, আর এইটা কি হবে, জেড টু দি পাওয়ার -2 ডিজেড, তার মানে জেড টু দি পাওয়ার -1, সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে, তাহলে হয়ে গেল +2, আর ইন্টু হলো জেড টু দি পাওয়ার -1, তার মানে কি এইটার পাওয়ার -1 দাঁড়াবে, তার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 তোমার x+1 ডিভাইডেড বাই x+1, আর এইখানে কি দাঁড়াবে, এটা দাঁড়াবে তোমার হাফ ইন্টু লগ অফ 2x - 1, আর প্লাস হলো তোমার সি। তোমার অঙ্কটা হয়ে গেছে, এইখানে এসে অঙ্কটা কিন্তু হয়ে গেল। তাহলে আমি আর একটা বার অঙ্কটা লিখি, 2 log x+1, আর এইখানে দাঁড়াবে এটা +2 ডিভাইডেড বাই x+1, আর এইটা দাঁড়াবে তোমার হাফ লগ 2x - 1, আর প্লাস হলো তোমার সি। এই হলো অঙ্কটার উত্তর। তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন করে তাহলে কীভাবে আমরা অঙ্কগুলোকে করব, তোমার এটা তার আর একটি নিয়ম আর কি। যদি আমরা কখনো দেখি যে কোনো একটা ফ্যাক্টর তোমার কি হোল স্কোয়ার, হোল কিউব ইত্যাদি আসে আর কি, কিন্তু হোল কিউব পর্যন্ত আর আমার আগানোর দরকার নেই, আমি বলে দিয়েছি আমি হোল স্কোয়ার পর্যন্ত, অত যতটুকু তোমাদের সিলেবাসের মধ্যে আসে ততটুকুর মধ্যেই আমি আলোচনা সীমাবদ্ধ রাখবো, এর বাইরে আলোচনা করার সুযোগও নেই, আর তাছাড়া সময়ও নেই। তাহলে আমি চলে যাচ্ছি আর একটি অঙ্ক আমি এখানে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক এই নিয়মেরই, কিন্তু একটু কঠিন কোশ্চেন আর কি, যদিও তোমাদের অঙ্কটা এক্সাম্পলে করা আছে কিন্তু এটা হচ্ছে এক্সাম্পল 20 দেখবে তোমাদের বইয়ে, আমি একটু ডিটেলস আরও করে দিচ্ছি। এক্সাম্পল 20 এখানে অঙ্কটা এখন ধরি আই লিখে আমি কিন্তু লিখে ফেললাম, ধরি আই ইজ ইকাল টু অঙ্কটা একদম লিখেই ফেললাম। আই ইজ ইকাল টু হবে অঙ্কটা এইরকম, কিন্তু দেখবে কি আছে, dx ডিভাইডেড বাই x স্কোয়ার আর রুট ওভার x+1, তোমরা অঙ্কটা দেখি তোমরা সকলেই বলবে, মানে যে কেউ প্রথমেই বলে বসবে যে এটা তো যে আকৃতিটা আলোচনা করছি সেই আকৃতি নয়, না এটা সেই আকৃতিরই, কারণ এখানে একটা সাবস্টিটিউশন করলেই দেখবে যে ওই আকৃতিটা এসে যাবে। সেই সাবস্টিটিউশনটা করতে হবে, এই রুটটা যাতে উঠে যায়, উঠে যাওয়ার জন্য তারা কি করতে হবে, আমাকে x+1কে জেড স্কোয়ার, না কেন x+1কে জেড স্কোয়ার ধরতে হবে। তাহলে প্রথমেই আমি এটা তো ধরেছি, তাহলে আবার ধরি কি ধরবো, x+1 ইজ ইকাল টু জেড স্কোয়ার। তাহলে এখানে তোমার এক্স কত আসতেছে, কারণ এক্স তো এই এক্স আছে, এখানে এক্স কত আসতেছে সেটাও বের করে রাখি, এক্স ইজ ইকাল টু আসবে জেড স্কোয়ার -1। এইবার আমি দেখতেছি এখানে এটা ডেরিভেটিভ করি, কত dx ইজ ইকাল টু 2z dz, এই জিনিসগুলো আমার কিন্তু কাজে লাগবে। তাহলে সুতরাং এবার আই ইজ ইকাল টু কি দাঁড়ায় দেখা যাক দেখি আমার সাবস্টিটিউশনের পরে, আই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন dx এর পরিবর্তে 2z dz বসিয়ে দাও, 2z dz আমি বসিয়ে দিলাম, আর এইখানে এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স এর মানটা আছে, তাহলে এক্স স্কোয়ার কত হবে, এক্স স্কোয়ার হবে জেড স্কোয়ার -1 তার হোল স্কোয়ার, আর জেড স্কোয়ার
জেড স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। আর এইখানে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে এইটা হয়ে যাবে, যেহেতু রুট ওভার জেড স্কোয়ার, এটা হয়ে যাবে জেড, আর এদিকে ডিজেড তো আসে। এইবার দেখো এই জেড আর এই জেড কিন্তু কেটে যাবে, কেটে গিয়ে আমার দাঁড়াবে টুটাকে, আমি তো বাইরেই লিখবো, ভিতরে তো আর লিখবো না, ইন্টিগ্রেশন ডি জেড, কারণ টুটা ওখানে রাখার কোনো যুক্তি নেই। এইখান থেকে দাঁড়াচ্ছে জেড প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস ওয়ান, জেড প্লাস ওয়ান, তাহলে আমি একবার পাচ্ছি জেড প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, আর একবার পাচ্ছি আমি জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এইবার মজাটা বুঝো দেখি, অনেক মানে দ্বিঘাত তো আসলো ঠিকই, মানে এমন দ্বিঘাত আসলো, দেখো এটাও তোমার এটারও মাথায় হচ্ছে স্কোয়ার, এটার মাথায় হচ্ছে স্কোয়ার। তাহলে আমাকে যখন আমি ধরে নেব এটা পার্শিয়াল ফ্র্যাকশন যখন করবো, আমি যখন এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করবো, তখন আমাকে কি ধরতে হবে, একবার ধরতে হবে এ ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান প্লাস ডি ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার। কারণ আগের নিয়মটাতে আমি বলেই দিয়েছি, এমনিতে তো এটা অঙ্কটা বোঝা যাচ্ছিল না, একটা সাবস্টিটিউশন করার পরে দেখি আমার সেই ফর্মটা চলে আসলো। তাহলে আমি এই টুটাকে বাদ দিয়ে, এখন এসেই গেছে যখন, এই টুটাকে বাদ দিয়ে আমি এইটার পার্শিয়াল ফ্র্যাকশন করার চেষ্টা করব। তাহলে আমি চলে যাচ্ছি দেখি, তাহলে এবার আরও ধরে নিতে হবে। তাহলে চলো দেখি, আবার ধরি কি ধরতে হবে, তোমার ওয়ান ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এটা জেড প্লাস ওয়ান লিখলাম, কিন্তু কী যে হলো, বড় মুশকিল হয়ে গেল। ওয়ান ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, আর এটা হলো জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এ ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান, আবার বি ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এই যে এরকম করে ভাঙাতে হবে, প্লাস সি ডিভাইডেড বাই, তারপরে জেড মাইনাস ওয়ান, নাকি জেড মাইনাস ওয়ান, তারপরে ডি ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। কারণ নিয়মিত হোল স্কোয়ার থাকলে একবার হোল স্কোয়ার ছাড়া নিতে হয়, আর একবার হোল স্কোয়ার সহ নিতে হয়। তাহলে আমার এই অবস্থা দাঁড়ালো। তাহলে এখন কি করব, উভয় পক্ষকে আমি কি করব, এই যে এটা দিয়ে নিচেরটা দিয়ে গুণ করব উভয় পক্ষকে। আমি আর এটা কিন্তু লিখলাম না, আমি আপনি বলে দিয়ে গেলাম আর কি, যে উভয় পক্ষকে জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার আর জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। তাহলে কি পাবো, ওয়ান ইজিক্যাল টু এইখানে দেখো এতে কি থাকবে, এতে এর সঙ্গে একটা জেড প্লাস ওয়ান থাকবে, আর জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার থাকবে, আর বি এর সঙ্গে কি থাকবে, বি এর সঙ্গে বোধহয় একটাই থাকবে, জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার থাকবে, জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার থাকবে। সি এর সঙ্গে দুটো থাকবে, সি এর সঙ্গে কি থাকবে দেখা দেখ দেখি, সি এর সঙ্গে জেড মাইনাস ওয়ান একটাই থাকবে, জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর থাকবে জেড মাইনাস ওয়ান। আর ডি এর সঙ্গে কি থাকবে, ডি এর সঙ্গে একটাই থাকবে, কারণ এটা কেটে যাবে, কেটে গিয়ে জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ডি হচ্ছে জেড প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এখন এইটাকে আমরা অভেদ হিসেবে ধরবো, এইটাকে অভেদ হিসেবে 1 নম্বর দেবো আর কি। দিয়ে আমরা কি বসাবো, দেখো এখানে জেডের মান আমরা তোমার কি 1 ধরতে পারি, 1 ধরলে এটা শূন্য হয়ে যাবে, আবার -1 ধরলে এটা শূন্য হয়ে যাবে, এটা শূন্য মানে এটা শূন্য, এগুলো শূন্য হয়ে যাবে। শূন্য হলে আমি কিছু না কিছু একটা পেয়ে যাবো এই এ বি সি ডি এর মধ্যে, মানে যে কোনো দুটাকে তো আমি পাবোই। এখন হচ্ছে যদি আমি এ বি সি ডি চারটাকেই একবার রাখতে চাই, তাহলে আমি জেডের মান 0 ইচ্ছা করলে ধরতে পারি উভয় পক্ষে, কারণ যেহেতু এটা একটা অভেদ, তাহলে জেডের মান 0 ধরতে পারি আমি। 0 ধরলে আমার এও থাকবে, বিও থাকবে, সিও থাকবে, ডিও থাকবে। আর এদিকে হচ্ছে তোমার কি, তোমার জেড ইজিক্যাল টু 1 বসিয়ে যে কোনো একটা পাওয়া যাবে, এবং যে তোমার বা দুটার যোগফল পাওয়া যাবে বা বিয়োগফল পাওয়া যাবে ইত্যাদি পাওয়া যাবে আর কি, কিছু একটা পাওয়া যাবে। যাই হোক, তাহলে যেটাই পাওয়া যাবে না কেন দেখি আমি সেই দিকে আগাচ্ছি আর কি। তাহলে কিসের কথা বললাম, উভয় পক্ষে কি ধরবো, উভয় পক্ষে আমরা ধরবো তোমার উভয় পক্ষে আমরা ধরবো তোমার 1 ধরবো, -1 ধরবো, আর হচ্ছে 0 ধরবো কি জেডের মান।
তাহলে উভয় পক্ষে জেড ইজিক্যাল টু আমি পুরোটা লিখলাম না, 1 ধরবো, তারপরে -1 ধরবো, তারপরে 0 ধরবো, দেখি এটা কি পাওয়া যাচ্ছে। তাহলে দেখো যদি 1 ধরি, 1 ধরলে আমার এটা 0, এটা 0, এটাও 0, তাহলে আমি কি পাচ্ছি? ডি পাচ্ছি, এই যে ডি। তাহলে 1 ধরলে 2, 4D ইজিক্যাল টু 1, 4D ইজিক্যাল টু, এখানে লিখতেছি 4D ইজিক্যাল টু 1। তাহলে আমি সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম এখানে D ইজিক্যাল টু 1 ডিভাইডেড বাই 4। এইবার আমি চলে যাচ্ছি -1, -1 ধরলে আমার কোনটা 0 হবে? এটা 0 হবে, এইটাও 0 হবে, এটাও 0 হবে। তাহলে -1 এইখানে এই যে বিটা পেয়ে যাবো, -1 মানে এখানে 1 ইজিক্যাল টু দাঁড়াবে, 1 ইজিক্যাল টু দাঁড়াবে কত? এটা কত? এটা 4B হবে, 4B ইজিক্যাল টু 1 দাঁড়াবে। তাহলে 4B দাঁড়ালো 1, তাহলে ইমপ্লাইজ দ্যাট B ইজিক্যাল টু এটাও দাঁড়ালো আমার 1/4। এইবার যদি আমি 0 ধরি আর কি, 0 ধরলে আমার কি কি আসবে সেটা দেখো। 0 ধরলে আসবে তোমার 0 ধরলে এইটা হচ্ছে তোমার 1 অর্থাৎ এ, এটাও আসবে তোমার, এটাও আসবে, এটা আসবে বি, এটা আসবে তোমার সি, এটা সি আসবে, আর এটা ডি আসবে। তাহলে আমার আসবে এ প্লাস বি প্লাস সি প্লাস তোমার ডি। না, একটা মাইনাস আসবে, কোথায়? কারণ এই যে এইটা আসবে মাইনাস। তাহলে এ প্লাস বি প্লাস মাইনাস সি, আর প্লাস আসবে ডি, এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি, এটাই ইজিক্যাল টু আসবে তোমার 1, এটা ইজিক্যাল টু 1। এখন এইখানে ঠিক এই জায়গাটাতে আমি এক কাজ করতে পারি, ওই বি এর মান আর বি এর মান আর ডি এর মানটা বসিয়ে দিতে পারি। তাহলে এটা হচ্ছে এ প্লাস 1/4 মাইনাস সি প্লাস 1/4 ইজিক্যাল টু 1। এখন আমি দেখতে পাচ্ছি এখানে এ মাইনাস সি লিখলাম আমি, এ মাইনাস সি 1/4 হচ্ছে 1/2, তাহলে সেটা ডান দিকে নিয়ে যাও, 1 মাইনাস 1/2 ইজিক্যাল টু বের হলো হাফ। আচ্ছা, এখানে কি বের হলো? এ মাইনাস সি বের হলো। এবার আর একটা জিনিস চিন্তা করো, যদি আমি এক্স কিউব এর সহগ তুলনা করতে চাই আর কি, না এক্স কিউব না, জেড কিউব, বারবার ভুল বলছি, এখানে জেড কিউব, কারণ অঙ্কটাই জেড দিয়ে। তাহলে জেড কিউব এখানে আসবে, এ আসবে, এখানে আসবে না, এইখানে আসবে, তাহলে সেটা কি হবে? জেড কিউবটা কি হবে? জেড কিউবের তোমার সহগ কি হবে? সি, আর এখানে জেড কিউবের সি তোমার এ, তাহলে এ প্লাস সি ইজিক্যাল টু 0, কারণ এদিকে জেড কিউব নেই, এই পাশটাতে জেড কিউব মানে 0 সহগ। তাহলে এ প্লাস সি, আবার এ প্লাস সি পাচ্ছি, এটা কি? জেড কিউব এর সহগ তুলনা করে, তোমার পাচ্ছি এ প্লাস সি ইজিক্যাল টু পাচ্ছি আমি 0। এইবার এ মাইনাস সি আর এ প্লাস সি এক জায়গায় দেখো, এ মাইনাস সি ইজিক্যাল টু হলো হাফ। তাহলে আমি যদি যোগ করলে সি কেটে গেল, 2a ইজিক্যাল টু হাফ, 2a ইজিক্যাল টু দাঁড়ালো হাফ। তাহলে আমার এ ইজিক্যাল টু কত? এও দাঁড়ালো আমার দেখো 1/4। এইবার সিটা কত দাঁড়াবে? সিটা দেখতেই পাচ্ছ -1/4 দাঁড়াবে, কারণ এইটাতে যে বসিয়ে দাও। তাহলে সি ইজিক্যাল টু, সুতরাং সি ইজিক্যাল টু দাঁড়ালো তোমার -1/4। এইবার আমি অঙ্কটাতে চলে যাব, ঠিক এই জায়গাটাতে চলে যাব আর কি, এখানে। তাহলে ওখানে গেলে আমি কি পাবো? আমি উপরের দিকটাতে লিখছি আর কি, উপরের দিকটাতে না লিখলে হবে না, নিচের দিকটা এখনো আমার প্রয়োজন আছে। তাহলে আই ইজিক্যাল টু আমি এইখানে চলে যাচ্ছি, একটা 2 কিন্তু ছিল সামনে, একদম 2 ছিল কিন্তু। তাহলে সুতরাং আই ইজিক্যাল টু, এটা তো আমরা ধরেছি, সুতরাং আই ইজিক্যাল টু একটা সামনে 2 থাকবে, তারপরে ইন্টিগ্রেশন থাকবে, তারপরে কি ভাঙালাম দেখো, এর মান কত? 1/4, এর মান 1/4। তাহলে এখানে লিখলাম আমি 1/4, তারপরে হচ্ছে 1/4 ইন্টু 1 ডিভাইডেড বাই জেড প্লাস 1 ইন্টু 1 ডিভাইডেড বাই জেড প্লাস 1, এইভাবে লিখে যাও। তারপরে বি এর মান কত পেয়েছি?
বি এর মানও পেয়েছি আমি তোমার কি 1/, তোমার বি এর মানটা কত পেয়েছি, বি এর মান একবার ভালো করে লক্ষ্য করো, বি এর মানটা কোথায় আছে দেখো দেখি, বি এর মানও 1/4, তাহলে এটাও হবে 1/4 আর ইন্টু হবে তোমার 1/z+1 তার হোল স্কোয়ার। তারপরে সি এর মান কত পেয়েছি, সি এর মান আমি পেয়েছি দেখো এখানে ভালো করে -1/4, তাহলে সি এর মান পেয়েছি -1/4, আর তার সঙ্গে কি আছে দেখো দেখেছি 1/z-1, আর ডি এর মানটা কত পেয়েছি, ডি এর মানটা বোধহয় সম্ভবত 1/4 পেয়েছি, ডি এর মান পেয়েছি আমি 1/4, তাহলে প্লাস 1/4 আর হচ্ছে 1/z-1 তার হোল স্কোয়ার, তারপরে লাস্টে থাকবে তোমার dz, এই দাঁড়ালো আমার অঙ্কটা এখন আর কি। তাহলে আমি এবার যদি আমি এটাকে এই দুইটাকে যদি তোমার এই 1/4টাকে যদি কমন নিয়ে 1/4 প্রত্যেক জায়গাতেই আছে, তাহলে কি হয়ে যাবে 1/2 আসবে সামনে, তাহলে একটা 1/2 আসবে। আর এগুলো ডিস্ট্রিবিউশন করে দিই একবারে, ডিস্ট্রিবিউশন করে দিলে ইন্টিগ্রেশন dz 1/4 কিন্তু সব জায়গাতেই আছে দেখো, dz বাই z+1 এখানে দাঁড়াবে dz বাই এটা তো ইন্টিগ্রেশন দিয়ে দাও, dz বাই z+1 তার হোল স্কোয়ার, আর পরেরটা কত দাঁড়াবে, পরেরটা মাইনাস ইন্টিগ্রেশন dz বাই z-1, তারপরেরটা কত দাঁড়াবে, তারপরেরটা দাঁড়াবে ইন্টিগ্রেশন তোমার dz বাই z-1 তার হোল স্কোয়ার, এই এখন এইরকম দাঁড়ালো আর কি। তাহলে দেখো দেখি এবার কি অবস্থা দাঁড়ায়, তাহলে তোমার প্রথমটা কি হবে, একবারে তোমার লিখে দিয়ে যাচ্ছি কিন্তু, কারণ সময় অনেকটাই অতিবাহিত হয়ে গেছে, আমার বোধহয় সময় এক্সিড করে গেল, তাহলে একবারে এই জন্যই করে দিচ্ছি আমি আর কি। তাহলে এটা তো দেখতে পাচ্ছ হাফ সামনে আছে, হাফ আমার সামনে আছে, এইখানে হবে তোমার এটা হবে তোমার log of z+1, আর এইটা কি হবে, এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার -1/z+1, কিছু একটা ধরতে হবে, আবার সাবস্টিটিউশন তার দরকার নেই, আপনি মুখোমুখি করে দেবে, আর এটা হয়ে যাবে তোমার log of z-1, আর এইটা কি দাঁড়াবে, এটাও তো মাইনাস দাঁড়াবে, এটাও মাইনাস, তোমার মাইনাস দাঁড়ালে কি হবে, এটা হয়ে যাবে তোমার -1/z-1, তারপরে হচ্ছে প্লাস হচ্ছে তোমার প্লাস হলো তোমার সি, এইবার জেডের ভ্যালুটা বসিয়ে দিলে হয়, কিন্তু এইখানে কি আছে, এখানে তোমার একটু ক্যালকুলেশনটা করে নিলে ভালো হয় আর কি। হাফ এইখানে লগ অফ, এই যে দেখো এটা এই দুইটা লগের মাইনাস আছে, তাহলে লগ অফ আমি লিখতে পারি এটা z+1 ডিভাইডেড বাই z-1, লগের ফর্মুলাটা লাগিয়ে দিলাম, আর এইখানে আমি করতে পারি কি, এইখানে ইচ্ছা করলে আমি মাইনাসটা কমন নিতে পারি, তাহলে 1/z+1 আর তোমার প্লাস হচ্ছে 1/z-1, এইরকম আমি করতেই পারি ইচ্ছা করলেই করা যায় আর কি। তাহলে এটা তোমার কি হলো সি করে দাও। এইবার আমি কি পাচ্ছি এখানে হাফ ইন্টু লগ অফ জেডের মানটা একবারে বসিয়ে দিই, এখানে আগে ক্যালকুলেশনটা করে নেই, তাই এখানে 1 ছিল, আচ্ছা তোমার z+1 আর হচ্ছে তোমার z-1, আর মাইনাস এইখানে যদি আমি এটাকে z² করে দিই, দেখো z²-1, কারণ লসাগু নিলে তো তাই হচ্ছে, z²-1 আর z-1 z+ তোমার 1, তাহলে কত দাঁড়াচ্ছে 2z দাঁড়াচ্ছে আর কি, 2z z-1 + z-1, এটা 2z দাঁড়াচ্ছে, 2z, আচ্ছা এটা হয়ে গেল, তারপরে প্লাস হচ্ছে তোমার সি, তারপরে প্লাস হলো তোমার সি, আচ্ছা 2z, এটা একটা সামনে একটা -1/2 বোধহয় ছিল, -1/2 না, -1/2টা তো সামনেই আছে, যাক ঠিক আছে, একদম ঠিক আছে। এইবার হচ্ছে তোমরা জেডের মানটা বসিয়ে দাও, জেডের মানটা কি ছিল √x+1, তাহলে এইখানে হাফ থাকলো, এইখানে আমি লিখলাম log √x+1, আর প্লাস হলো 1 √x+1, মাইনাস হলো 1,
এটা লগ ইয়া তোমার মডের ভিতরে রেখে দাও, আর এইখানে করো মাইনাস, এটা হচ্ছে তোমার কি এক্স প্লাস ওয়ান, এটা ছিল জেড, তোমার জেড স্কোয়ার ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ান হবে। তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস হলো ওয়ান, এই ওয়ান কেটে যাবে, আর এখানে 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়ান, আর এদিকে হলো প্লাস হলো সি। এইবার এটা কেটে গেল, আর একবার লিখতে হবে। তাহলে আমার হাফটা কিন্তু সামনে রয়ে গেছে, হাফটা থাক সামনে, থাকলে ক্ষতি নেই কিছু। তাহলে লগ অফ তোমার রুট ওভার এক্স প্লাস ওয়ান, রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, আর এটা মডের ভিতর থাকবে এইখানে তোমার 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়ান আর ডিভাইডেড বাই হচ্ছে এক্স। এই হলো তোমার অঙ্কটার উত্তর, এতক্ষণে আসলো। তাহলে দেখলে কি বিশাল বড় কাণ্ড কীর্তি করে আমাকে অঙ্কটা করতে হলো। তাহলে কাজেই আমি বলছি যে এসএলএর বইয়ে কিন্তু এক্সাম্পলগুলো অত্যন্ত কঠিন, বরং এক্সারসাইজের অঙ্কগুলোই সোজা। তাহলে তোমরা এইভাবে দেখতে থাকো। আর একটি মাত্র পয়েন্ট আছে আমার আলোচনা করার, পরের ভিডিওতে আমি আলোচনা করে দেবো।